2023 সালের প্রথম দিকে জয়পুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৮ বছর বয়সী রাজীব তার শিক্ষক সুনিতা এবং সহপাঠীদের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা বলছিল। শিক্ষিকা সুনিতা রাজীবের পরিবার ও দাদা দাদি সম্পর্কে জিজ্ঞেস করলে শিশুটি নিষ্পাপভাবে জানায় যে তার দাদা সিদ্ধার্থকে তার বাবা মা রাতের বেলা বাড়ির পিছনের বাগানে পুঁতে দিয়েছেন এবং তারপর সেখানে সবজি লাগিয়েছেন। রাজীবের এই কথা শুনে শিক্ষিকা সুনিতা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু তার নিষ্পাপ ডিমেইনার দেখে তিনি বুঝতে পারেন যে এর পেছনে গুরুতর কিছু আছে। কেন তার দাদা সিদ্ধার্থকে তার বাবা মা রাতের বেলা বাড়ির পেছনের বাগানে পুঁতে দিয়েছেন? রাজীব কি সত্যি যা বলেছে সেটাই কি ঘটেছে? যদি তার বাবা মা এমন কাজ করেই থাকেন, তাহলে তাদের এই কাজের কারণ কি? তারা কি সত্যি তাকে গোপনে দাফন করেছিল, নাকি এটা শুধুই শিশুর কল্পনা? ধীরে ধীরে একটার পর একটা প্রশ্ন উঠতে থাকে। রাজীব কি সত্যি যা বলেছে আসলে কি ঘটেছিল? চলুন সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। 2022 সালের অক্টোবর মাস, ভারতের প্রাচীন এবং শান্তিপূর্ণ শহর জয়পুর এক ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়। রাজীবের পরিবার এক নিরীহ পারিবারিক আবরণের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অপরাধের ঘটনা জয়পুরবাসীকে স্তম্ভিত করে দেয়। সিদ্ধার্থ, একজন প্রবীণ দাদু, মহামারীতে তার স্ত্রীর মৃত্যুর পর মেয়ে ও জামাইয়ের সঙ্গে থাকতে আসেন, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে তার উপস্থিতি এমন এক ভয়ঙ্কর অপরাধের জন্ম দেবে যা পুরো জয়পুর সম্প্রদায়কে স্তম্ভিত করে দেবে। একদিন এক ভয়াবহ সত্য উন্মোচিত হয় যা তাদের পুরো পরিবারের জীবনকে চিরতরে বদলে দেয়। 2023 সালের প্রথম দিকে জয়পুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৮ বছর বয়সী রাজীব তার শিক্ষক সুনিতা এবং সহপাঠীদের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা বলছিল। শিক্ষিকা সুনিতা রাজীবকে স্কুল শুরুর সময় থেকে পড়াচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তার পরিবার ও দাদা দাদি সম্পর্কে জানতে চাইলেন। এটি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আলোচনার একটি সাধারণ প্রশ্ন ছিল। তবে ক্লাসের কেউই, এমনকি মিসেস সুনিতাও কল্পনা করতে পারেননি যে শিশুটির উত্তর এক ভয়াবহ গোপনীয়তা প্রকাশ করবে। রাজীব বুঝতে পারেনি যে সে যা বলতে চলেছে তা তার পুরো পরিবারের জীবনকে বদলে দেবে। সে নিষ্পাপভাবে জানায় যে তার দাদা সিদ্ধার্থকে তার বাবা মা রাতের বেলা বাড়ির পেছনের বাগানে পুঁতে দিয়েছেন এবং তারপর সেখানে সবজি লাগিয়েছেন। রাজীবের উত্তরে সুনিতা হতবাক হয়ে যান। প্রথমে শিক্ষিকা বিশ্বাস করতে পারেননি তিনি যা শুনেছেন। এটি এমন একটি অস্বাভাবিক গল্প ছিল এবং তিনি নিশ্চিত ছিলেন না যে রাজীব এটি বানিয়ে বলছে কিনা। তবে ছেলেটির নিষ্পাপ কণ্ঠস্বর এবং আন্তরিক আচরণে কোনো কৌতুকের লক্ষণ ছিল না। সুনিতা বুঝতে পারেন যে তার কথার পেছনে গুরুতর কিছু আছে এবং এই তথ্য উপেক্ষা করা যাবে না। ক্লাস শেষ হবার পর মিসেস সুনিতার অস্বস্তি কাটছিল না। তিনি অবিলম্বে তার সহকর্মীদের কাছে গিয়ে রাজীবের বলা কথাগুলো জানান। অন্য শিক্ষকেরাও গল্পটি শুনে হতবাক ও চিন্তিত হয়ে পড়েন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং দ্রুত সিদ্ধান্ত নেন যে বিষয়টি স্কুল প্রশাসনকে জানানো উচিত। এটি এমন কিছু ছিল না যা উপেক্ষা করা যায় এবং তারা জানতেন যে স্কুলকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। স্কুল প্রশাসন মিসেস সুনিতার কাছ থেকে পুরো ঘটনাটি শোনার পর বুঝতে পারে যে এটি একটি গুরুতর পরিস্থিতি হতে পারে যেখানে একটি অপরাধ জড়িত। তারা বুঝতে পারে যে তারা নিজে থেকে তদন্ত করতে বা কোনো সিদ্ধান্তে আসতে পারবে না এবং সঠিক সিদ্ধান্ত হল পুলিশকে জানানো। প্রশাসন দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাজীবের প্রকাশ করা তথ্য জানায়। পুলিশ অবিলম্বে একটি তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তারা রাজীবের পরিবারের কাছে একটা রুটিন অনুসন্ধানের অজুহাতে যায়, যেখানে বলা হয় যে মিস্টার সিদ্ধার্থ কয়েক মাস আগে চলে গেছেন। রাজীবের বাবা মা আদিত্য এবং রেখা প্রতিবেশীদের এবং আশেপাশের লোকেদের বলেছিলেন যে সিদ্ধার্থ অন্য এক আত্মীয়র সাথে থাকতে চলে গেছেন এবং তাদের সাথে আর নিয়মিত যোগাযোগ নেই। তবে স্কুল থেকে তথ্য শোনার পর পুলিশ এই গল্পের সত্যতা নিয়ে সন্দেহ করতে বাধ্য হয়। রাজীবের পারিবারিক বাড়িতে, বিশেষ করে ছেলেটি যে সবজির বাগানের বর্ণনা দিয়েছিল,
সেখানে একটি তল্লাশি চালানো হয়। রাজীবের স্বাভাবিক মন্তব্য পুলিশকে সঠিক স্থানে নিয়ে যায়। সেখানে পুলিশ এমন একটি জমির এলাকা খুঁজে পায় যা খুব বেশি দিন আগে খোঁড়া হয়েছিল। খনন করার পর তারা মাটির গভীরে পুঁতে আঁকা একটি দেহ আবিষ্কার করে, ঠিক যেমনটি রাজীব বর্ণনা করেছিল। ময়না তদন্তের ফলাফল পরে নিশ্চিত হয় যে দেহটি সিদ্ধার্থের, অমৃতা এবং রাজীবের মাতামহ। ফরেনসিক প্যাথোলজিস্ট আরও নির্ধারণ করেন যে সিদ্ধার্থকে একটা শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। এই আঘাত ইঙ্গিত দেয় যে তিনি স্বাভাবিক কারণে মারা যাননি, বরং তাকে হত্যা করা হয়েছিল। এর ফলে আদিত্য এবং রেখা, রাজীবের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মামলার বিবরণ আরও ভালোভাবে বোঝার জন্য পুলিশ আদিত্য এবং রেখার পরিবারের গভীরে প্রবেশ করে। আদিত্য এবং রেখা জয়পুরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবার। তাদের 2 সন্তান, অমৃতা ও রাজীব। বাইরে থেকে তাদের পরিবারকে অন্যান্য সাধারণ পরিবারের মতনই মনে হয়, যেখানে তুলনামূলকভাবে স্থিতিশীল জীবন এবং বড় কোনো অস্থিরতার লক্ষণ নেই। আদিত্য একজন স্বামী এবং 2 সন্তানের পিতা, একটি জুতোর কারখানায় শ্রমিক হিসাবে কাজ করেন। তিনিই পরিবারের প্রধান উপার্জনকারী। স্ত্রী এবং সন্তানদের ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করেন। তার মেজাজ গরম হলেও আদিত্য সবসময় তার পরিবারের প্রতি যত্নশীলতা এবং দায়িত্ববোধ দেখান। রেখা, আদিত্যের স্ত্রী, একজন শান্ত এবং যত্নশীল মহিলা। তিনি একটি সুপারমার্কেটে কাজ করেন এবং প্রায়শই তার স্বামীর সাথে সন্তানদের লালন পালনের দায়িত্ব ভাগ করে নেন। যখন দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন, রেখা সবসময় পরিবারের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেন, বিশেষ করে সন্তানদের যত্ন নেন। রাজীব, পরিবারের কনিষ্ঠতম পুত্র, 8 বছর বয়সী একজন নিষ্পাপ এবং উদ্বেগহীন ছেলে। সে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। অমৃতা, তাদের জ্যেষ্ঠ কন্যা, 16 বছর বয়সী একজন উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। 2021 সালের আগে অমৃতার জীবন বেশ স্বাভাবিক ছিল। সে জয়পুরের একটি ছোট বাড়িতে তার বাবা মা এবং ছোট ভাইয়ের সাথে থাকত। অমৃতা একজন কঠোর পরিশ্রমী ছাত্রী ছিল, তার পড়াশোনায় মনোযোগী এবং শান্ত জীবন যাপন করত। তার পরিবার ধনী না হলেও ছিল উষ্ণ এবং সুরময়। অমৃতার মাতামহী অন্য অঞ্চলে থাকতেন এবং তার পরিবারের সদস্যদের এবং তাদের দাদা দাদির মধ্যে সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ ছিল, বিশেষ করে মিস্টার সিদ্ধার্থের সাথে, যাকে অমৃতা খুব ভালোবাসত। তবে সেই শান্তিপূর্ণ জীবন 2021 সালে ব্যাহত হয় যখন ভারতে কোভিড-19 মহামারী তীব্রভাবে ছড়িয়ে পড়ে। অমৃতার ঠাকুমা দুর্ভাগ্যবশত অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক সপ্তাহের মধ্যেই মারা যান। তার চলে যাওয়া পুরো পরিবারের জন্য, বিশেষ করে মিস্টার সিদ্ধার্থের জন্য এক বড় মানসিক আঘাত নিয়ে আসে। সেই আকস্মিক এবং বেদনাদায়ক ক্ষতির পর অমৃতার পরিবার মিস্টার সিদ্ধার্থকে তাদের সাথে থাকতে আমন্ত্রণ জানায়, এই কঠিন সময়ে তার যত্ন নিতে এবং তাকে সান্ত্বনা দিতে। প্রথমে সিদ্ধার্থের অমৃতার পরিবারের সাথে থাকতে আসাটা একটি সংবেদনশীল এবং সহানুভূতিশীল সিদ্ধান্ত বলে মনে হয়েছিল। তিনি বয়স্ক ছিলেন এবং যত্নের প্রয়োজন ছিল, আর তার মেয়ের পরিবার চেয়েছিল তিনি স্ত্রীর মৃত্যুর পর একা না থাকেন। পরিবার তাকে একটি উষ্ণ পরিবেশ দিতে চেয়েছিল, যাতে তার শোক কিছুটা লাঘব হয়। সিদ্ধার্থের পরিবারের উপস্থিতি প্রাথমিকভাবে মসৃণভাবে চলছিল। তিনি আদিত্য এবং রেখার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠেন। নাতি নাতনি অমৃতা এবং তার ভাই রাজীবের সাথে খাবার, ছোট গল্প এবং পারিবারিক মুহূর্তগুলো ভাগ করে নিতেন। অমৃতা এবং তার ভাই রাজীব তখনও তাকে শ্রদ্ধার সাথে দাদা বলে ডাকত এবং মনে হচ্ছিল যে সিদ্ধার্থের জীবন সঙ্গী হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার জন্য সবকিছু ঠিকঠাকই এগোচ্ছে। তবে কেউ জানত না যে সেই শান্তিপূর্ণ পৃষ্ঠের নিচে মিস্টার সিদ্ধার্থ তার নাতনি অমৃতার প্রতি অন্ধকার উদ্দেশ্য পোষণ করতে শুরু করেন। তার জামাই এবং মেয়ের কাছাকাছি থাকার কারণে তিনি অমৃতার সাথে মেলামেশার অনেক সুযোগ পেতেন এবং ধীরে ধীরে নীরবে এবং বিপজ্জনকভাবে তার মধ্যে বিকৃত চিন্তা জন্মাতে শুরু করে। মিস্টার সিদ্ধার্থ তার নাতনি অমৃতার প্রতি একটি অন্ধকার উদ্দেশ্য পোষণ করতেন। এরপর তিনি তাকে ধর্ষণ করার পরিকল্পনা করেন। একদিন বিকেলে যখন তার বাবা মা কাজে ছিলেন, বাড়িতে কেবল সে এবং তার ছোট ভাই ছিল। সে যখন তার ঘরে ঘুমাতে গিয়েছিল, তখন সে তার পিছু নেয় এবং তাকে ধর্ষণ করে।
সে কাজ শেষ করে এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। সিদ্ধার্থের দ্বারা ধর্ষণের পর অমৃতা চরম যন্ত্রণা এবং ভয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। সেদিন দুপুর এবং সন্ধ্যায় সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। তার চোখগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল এবং তার চেহারা বিষণ্ণ এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। যখন তার বাবা মা আদিত্য এবং রেখা যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন, তখনও অমৃতা ভয় এবং বিভ্রান্তির কারণে সত্য বলতে ভয় পাচ্ছিল। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে কিভাবে এটির মুখোমুখি হবে বা তার বাবা মার সাথে তা ভাগ করে নেবে তা জানত না। কিন্তু রেখা একজন সংবেদনশীল মা হওয়ায় দ্রুত বুঝতে পারেন যে তার মেয়ের সাথে কিছু ভুল হয়েছে। তিনি লক্ষ্য করেন যে অমৃতা তার স্বাভাবিক অবস্থায় নেই। তার চোখগুলো শূন্য, তার অভিব্যক্তি দুঃখিত এবং নীরব, এবং তার শরীর দৃশ্যত অবসন্ন। কিছু একটা ভুল হয়েছে বুঝতে পেরে রেখা এটি ছেড়ে দিতে রাজি হননি। রাত প্রায় 10টা বাজে। যখন বাড়ি শান্ত ছিল, রেখা অমৃতার কাছে গিয়ে আলতোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন, কারণ জানতে চেষ্টা করেন। প্রথমে অমৃতা নীরব ছিল, কোনো উত্তর দিচ্ছিল না। সে সত্য বলতে ভয় পাচ্ছিল, চিন্তিত ছিল যে এটি তার পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু তার মায়ের দয়া এবং ধৈর্যের কারণে অমৃতা অবশেষে কান্নায় ভেঙে পড়ে। সে আর এই ব্যথা ভেতরে ধরে রাখতে পারছিল না। অশ্রুতোলো আঁচলে অমৃতা সেই দিন দুপুরে যা ঘটেছিল তার পুরো গল্প খুলে বলে। তার প্রতিটি শব্দ রেখার হৃদয়কে কেটে দিচ্ছিল। হতবাক এবং বিভ্রান্ত রেখা যা শুনেছিলেন তা বিশ্বাস করতে পারেননি। অমৃতা সব বলার পর রেখা দ্রুত তার স্বামী আদিত্যকে পুরো ঘটনাটি বলেন। খবর শুনে আদিত্য অত্যন্ত রাগান্বিত ও আঘাতপ্রাপ্ত হন। তার ভেতরে জমে থাকা আবেগ তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম করে তোলে। তারা দুজনেই মিস্টার সিদ্ধার্থকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা মিস্টার সিদ্ধার্থকে ডেকে অমৃতার বলা কথাগুলো নিয়ে প্রশ্ন করে। অভিযোগ শুনে মিস্টার সিদ্ধার্থ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি কোনো অন্যায় স্বীকার করেননি এবং দৃঢ়ভাবে তা অস্বীকার করেন, দাবি করেন যে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি বা অপবাদ। তার অস্বীকার বাড়ির পরিবেশকে উত্তেজিত করে তোলে। আদিত্য রাগে তার ওপর চিৎকার করে। স্বামী স্ত্রী দুজনেই তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এবং তর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে যত প্রশ্নই করা হোক বা তর্ক করা হোক না কেন, মিস্টার সিদ্ধার্থ তখনও স্বীকার করতে অস্বীকার করেন এবং তাঁর অবস্থানে অটল থাকেন। কনফ্রন্টেশনস কোনো ফল না হওয়ায় পুরো পরিবার নীরবে তাদের ঘরে ফিরে আসে। কিন্তু বাড়ির পরিবেশ ভারী ও উত্তপ্ত হয়ে ওঠে। আদিত্য এবং রেখা দুজনেই ব্যথায় এবং অসহায়তায় আচ্ছন্ন হয়ে পড়েন, কারণ তারা তাৎক্ষণিকভাবে কিছুই করতে পারছিলেন না। এদিকে অমৃতা ভয় এবং একাকিত্ব এবং অমীমাংসিত আঘাতের অনুভূতি নিয়ে স্ট্রাগল করতে থাকে। এক নিষ্ফল তর্কের পর 2022 সালের অক্টোবর মাসের দিকে এক রাতে ভয়ঙ্কর ঘটনাটি আবার ঘটে। সেই দিন সন্ধ্যায় অমৃতা আর সহ্য করতে পারছিল না এবং তার মা রেখাকে সিদ্ধার্থের ক্রমাগত হয়রানির কথা বলার সিদ্ধান্ত নেয়। সে ভয়ে চোখ দিয়ে জল ঝরাতে ঝরাতে তার মাকে সবকিছু জানায়, সান্ত্বনা এবং সুরক্ষা পাওয়ার আশায়। যখন রেখা তার মেয়ের কাছ থেকে শুনলেন যে তার দাদা আবার দুর্ব্যবহার করেছেন, তখন তিনি হতবাক এবং বিধ্বস্ত হয়ে পড়েন। আদিত্য তা আবার শুনে আরও রেগে যান। তিনি মেনে নিতে পারছিলেন না যে পরিবার যাকে বিশ্বাস করত সেই দাদা তার মেয়ের সাথে এমন ভয়ঙ্কর কাজ আবার করতে পারে। ক্রোধের বশে আদিত্য মিস্টার সিদ্ধার্থের মুখোমুখি হন। নিজেকে শান্ত রাখতে না পেরে তিনি অবিলম্বে তার মুখোমুখি হন এবং তার অন্যায় স্বীকার করতে বলেন। তবে মিস্টার সিদ্ধার্থ আগের মতোই তা অস্বীকার করেন। আদিত্যের রাগ চরমে পৌঁছে যায় এবং সে তার কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেনি। ক্রোধের বশে আদিত্য মিস্টার সিদ্ধার্থকে আক্রমণ করে। তার মেয়ের যে যন্ত্রণার শিকার হয়েছিল তার প্রতি ক্রোধ ও ব্যথা তাকে তার শক্তি নিয়ন্ত্রণ করতে অক্ষম করে তোলে। মারামারি সহিংস হয়ে ওঠে এবং আদিত্য তার শ্বশুরকে আক্রমণ করতে থাকে যতক্ষণ না সিদ্ধার্থ মাটিতে লুটিয়ে পড়ে। এই মুহূর্তে আদিত্য বুঝতে পারে যে সে অজ্ঞান হয়ে গেছে। সে দ্রুত পরীক্ষা করতে যায়, কিন্তু দেখে যে সিদ্ধার্থ মাথা ও শরীরে গুরুতর আঘাতের কারণে মারা গেছেন। সে যখন বুঝতে পারে যে সে দুর্ঘটনাক্রমে সিদ্ধার্থের মৃত্যুর কারণ হয়েছে, তখন আদিত্য আতঙ্কিত হয়ে যায়।
সে জানত যে সে আর সময় ফিরিয়ে নিতে পারবে না এবং এই ভুল সংশোধন করতে পারবে না। তারা দুজনেই জানত যে ঘটনাটি প্রকাশিত হলে তাদের পরিবারকে গুরুতর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। তীব্র আলোচনার পর তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধার্থকে বাড়ির পেছনের বাগানে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়। আদিত্য বাগানে একটি গভীর গর্ত খোঁড়ে তার দেহ সেখানে পুঁতে দেয়। তারপর তার চিহ্ন মুছে ফেলার জন্য তার ওপর সবজি লাগায়। সন্দেহ এড়াতে আদিত্য এবং রেখা তাদের প্রতিবেশী এবং আশেপাশের লোকেদের কাছে খবর ছড়িয়ে দেয় যে মিস্টার সিদ্ধার্থ অন্য আত্মীয়দের সাথে থাকার জন্য দূরে চলে গেছেন। তারা একটি বিশ্বাসযোগ্য গল্প তৈরি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, আশা করে যে কেউ তার অন্তর্ধান নিয়ে প্রশ্ন করবে না। কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে তাদের পরিকল্পনা কাজ করছে। সম্প্রদায়ের কেউ অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। কিন্তু 2023 সালের প্রথম দিকে একটি অপ্রত্যাশিত ঘটনা সবকিছুকে নাড়িয়ে দেয়। একটি স্কুল ক্লাসে রাজীব, তখন 8 বছর বয়সী, তার শিক্ষিকার সাথে তার পরিবার সম্পর্কে স্বাভাবিক কথোপকথনে লিপ্ত হয়। শিক্ষিকা কৌতূহলী এবং তার ছাত্র সম্পর্কে আরও জানতে চেয়ে রাজীবকে তার দাদা দাদির সম্পর্কে জিজ্ঞাসা করেন। একটি আপাত দৃষ্টিতে নিরীহ প্রশ্ন, কিন্তু একটি শিশুর নিষ্পাপ প্রকৃতির কারণে রাজীব নিষ্পাপভাবে একটি গল্প বলে যা শিক্ষিকাকে অবাক করে দেয়। ছেলেটি নিষ্পাপভাবে বলে যে তার দাদা দূরে কোথাও যাননি, বরং তার বাবা মা তাকে রাতের বেলায় বাড়ির পেছনের বাগানে পুঁতে দিয়েছেন এবং তারপর সেখানে সবজি লাগিয়েছেন। রাজীব এটি সরলভাবে বলে, তার কথার গুরুত্ব বুঝতে না পেরে কেবল সে যা জানে এবং দেখেছে তাই বলে। যে গল্পটি বিস্মৃতির অতলে ডুবে গিয়েছিল বলে মনে হয়েছিল, সে এখন আবার একটি শিশুর নিষ্পাপতায় জেগে উঠেছে, একটি ভয়ঙ্কর গোপনীয়তা উন্মোচন করেছে। গ্রেফতার হওয়ার পর এবং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর আদিত্য রেখার সত্যের কাছে লুকিয়ে থাকতে পারেনি। তদন্তের চাপ এবং সংগৃহীত প্রমাণের মুখে তাদের অপরাধের মুখোমুখি হতে হয়েছে। আদিত্য ভারী হৃদয়ে স্বীকার করেন যে তার শ্বশুর তার মেয়ের প্রতি অন্যায় কাজ করেছেন জানতে পেরে তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। তিনি বলেন যে তার স্ত্রী যখন আবার অমৃতার উপর যা ঘটেছিল তা বর্ণনা করেন, তখন তিনি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ক্রোধের বশে তিনি মিস্টার সিদ্ধার্থের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। একটি উত্তপ্ত তর্কের পর এবং তার অস্বীকার সহ্য করতে না পেরে আদিত্য নিয়ন্ত্রণ হারিয়ে মিস্টার সিদ্ধার্থকে আক্রমণ করে। আদিত্য তার রাগের কারণে নিজেকে সময় মতো থামাতে পারেননি এবং ফলস্বরূপ মিস্টার সিদ্ধার্থ তার আঘাতে মারা যান। আদিত্য স্ত্রী রেখাও পুরো ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন যে সিদ্ধার্থের মৃত্যুর পর দম্পতি উভয়ই আতঙ্কের মধ্যে পড়েছিল এবং কী করবে তা জানত না। একটি যুক্তিসঙ্গত সমাধান ভাবতে না পেরে তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একসঙ্গে বাড়ির পেছনের বাগানে একটি গভীর গর্ত খুঁড়ে সিদ্ধার্থের দেহ তাতে পুঁতে দেয়। তাদের চিহ্ন মুছে ফেলার জন্য তারা সেই এলাকার উপর সবজি লাগায়, আশা করে যে কেউ অস্বাভাবিক কিছু লক্ষ্য করবে না। রেখা আরও স্বীকার করেন যে দাফনের পর তারা একটি গল্প তৈরি করে যে সিদ্ধার্থ অন্যত্র আত্মীয়দের সাথে থাকতে চলে গেছেন। তারা এই গুজব প্রতিবেশী এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেয়, আশা করে যে লোকেরা এটি বিশ্বাস করবে এবং আরও প্রশ্ন করবে না। পরবর্তী মাসগুলোতে দুজনই ভয়ে জীবনযাপন করে, কিন্তু পরিবারের জন্য, বিশেষ করে তাদের সন্তান এবং প্রতিবেশীদের সামনে স্বাভাবিকতার একটি ভান বজায় রাখার চেষ্টা করে। পুলিশ স্টেশনে আদিত্য এবং রেখা দুজনেই তাদের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং তাদের কাজের গুরুতরতা উপলব্ধি করে। তারা পুরো অপরাধ স্বীকার করে আর লুকানোর চেষ্টা করেনি এবং আসন্ন আইনি পরিণতি ভোগ করতে রাজি হয়। আদিত্য এবং রেখার বিচার 2023 সালের নভেম্বরে জয়পুর আদালতে অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি চাঞ্চল্যকর মামলা যেখানে পারিবারিক সহিংসতা, লুকানো অপরাধ এবং দীর্ঘকাল ধরে ধামাচাপা দেওয়া একটি মৃত্যু জড়িত ছিল। এই আপাতদৃষ্টিতে সাধারণ পরিবারটি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যখন সমস্ত গোপনীয়তা প্রকাশিত হয়। বিচারের সময় আদালত আদিত্য, রেখা এবং এই ট্র্যাজেডিতে পরোক্ষ শিকার অমৃতার সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করেন। প্রসিকিউশন আদিত্যের উপাতীশের ওপর গুরুত্ব দেয়, যিনি ক্রোধের বশে মিস্টার সিদ্ধার্থকে হত্যা করেছিলেন। আদিত্য সাক্ষ্য অনুযায়ী তার কার্যকলাপ তার মেয়ের ওপর তার দাদার যৌন নির্যাতনের কথা জানতে পেরে নিয়ন্ত্রণহীন ক্রোধ থেকে উদ্ভূত হয়েছিল। তবে প্রসিকিউশন আরও জোর দিয়েছিল যে হত্যাকাণ্ড করে নিজের হাতে বিচার তুলে নেওয়াকে পুরোপুরি ন্যায্যতা করা যায় না এবং উপযুক্ত শাস্তি প্রয়োজন। রেখাকে বিচারের সময় এমন একজন মা হিসাবে উপস্থাপন করা হয়েছিল
যিনি ভয়ঙ্কর সত্য আবিষ্কারের পর তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তবে তার এবং তার স্বামী সিদ্ধার্থের মৃত্যুকে ধামাচাপা দেওয়া এবং বাড়ির পেছনের বাগানে গোপনে দাফন করার কারণে তাকে অপরাধ গোপন করার অভিযোগে অভিযুক্ত করা হয়। আদিত্যের আইনজীবী তার ডিফেন্সে জোর দিয়েছিলেন যে তার কার্যকলাপ তার পরিবারকে রক্ষা করার ইচ্ছা এবং তার মেয়ের নির্যাতিত হওয়ার আনবিয়ারেবল ব্যথা থেকে উদ্ভূত হয়েছিল। এছাড়াও আইনজীবী আদালতকে শাস্তি কমানোর অনুরোধ করেন, কারণ খুনটি শুরু থেকেই ইচ্ছাকৃত ছিল না, বরং নিয়ন্ত্রণহীন ক্রোধের একটি বহিঃপ্রকাশ ছিল। রেখার ক্ষেত্রে তার আইনজীবী যুক্তি দেন যে সে কেবল তার স্বামীর জন্য একটি সংকট এবং ভয়ের পরিস্থিতিতে সহায়ক ভূমিকা পালন করেছিল এবং তিনিই সরাসরি মৃত্যুর কারণ নন। বিশেষ করে তার দুই ছোট শিশুর জন্য, বিশেষ করে অমৃতা এবং রাজীবের জন্য রেখার কঠোর সাজা তাদের জীবন এবং যত্নের ওপর গুরুতর প্রভাব ফেলবে। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ শোনার পর আদালত তার রায় ঘোষণা করে। আদিত্যকে প্রশমিত কারণ থাকা সত্ত্বেও হত্যার জন্য 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জুরি দেখতে পায় যে আদিত্যর কার্যকলাপ ব্যতিক্রমী পরিস্থিতিতে হলেও সে আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং হত্যাকে সম্পূর্ণ ক্ষমা করা যায় না। রেখা, যিনি একটি অপরাধ লুকোনোর জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাকে স্থগিত দণ্ড দেওয়া হয়। আদালত তার পরিস্থিতি বিবেচনা করে, বিশেষ করে অমৃতাকে যা ঘটেছিল তারপর দুটি ছোট শিশুর যত্নের প্রয়োজন ছিল। জুরি এই সিদ্ধান্তে পৌঁছায় যে রেখাকে স্থগিত দণ্ড দিলে তার সন্তানদের জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। একই সঙ্গে তার কাজের জন্য তাকে জবাবদিহিও করা হবে। বিচার শুধু আদিত্য এবং রেখার পরিবারের জন্যই নয়, পুরো সম্প্রদায়ের জন্যও বেদনাদায়ক ছিল, জানা একটি পারিবারিক ট্র্যাজেডির একটি বড় ফৌজদারি মামলায় পরিণত হতে দেখেছিল। এই ঘটনাটি কেবল একটি মামলার সমাপ্তি ছিল না, বরং পরিবারের জন্য একটি নতুন কঠিন সময়ের সূচনা ছিল, বিশেষ করে অমৃতার জন্য, যে আগেই অনেক ব্যথা সহ্য করেছে। এই পুরো ঘটনাটি দেখার পর আদিত্য ও রেখার কাজ সম্পর্কে আপনার কি ভাবনা? আপনি কি আদালতের রায়ের সাথে একমত, নাকি মনে করেন যে এই পরিস্থিতিতে থাকা মানুষদের সহানুভূতি এবং নমনীয়তার দাবি রাখে? এই ঘটনার বিচার আপনার চোখে ঠিক না ভুল? এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।